আছে কুতুবের সবুজ মাঠে। একদল বিদেশি ট্যুরিস্ট গভীর মনোযোগ দিয়ে গাইডের কথা শুনছে। অবাক চোখে অবাক বিস্ময়ে কুতুব মিনার দেখছে তারা। কুতুব তাদের কাছে এক অপার বিস্ময়। আজ থেকে প্রায় ৮০০ বছর আগে আলতামাস বলে এক বাদশাহ মিনার তৈরি করেছিল, কিন্তু কেন? অনেকদিন পরে রৌদ্র আরেকবার কুতুবের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। সত্যি কি দারুণ, কেয়া চিজ হ্যায়। স্কুলে থাকতে ইতিহাসের মাস্টারমশাই তারাপদবাবু তাদের কুতুবে বেড়াতে নিয়ে এসে কুতুবের ইতিহাস বলেছিলেন। অনেক চেষ্টা করে সে সঠিক কিছু মনে করতে পারল না। তার কি স্মৃতি বিভ্রম হচ্ছে? তার কি মেমোরি কমে যাচ্ছে? নাকি তার মনের বাঁধন আর আগের মতো সাবলীল নয়? এতই উচাটন, সে কিছুই গুছিয়ে করতে পারছে না। না, তার এখন দুর্বল হলে চলবে না, তাকে মহান চিত্র পরিচালক হতে হবে। তার সামনে একটা বিরাট চ্যালেঞ্জ। মিলির কথা ভেবে, মিলির কথা নাজুক হলে তার চলবে না। রৌদ্র, तुम्हें कामयाब होना है, फिल्म डायरेक्टर होना है, सपनों को सफल करना है। রৌদ্রদা, আপনি কুতুবের কোনো ছবি এঁকেছেন? মিলির ডাকে ঘোর কাটল রৌদ্র। লক্ষ্য করল মিলি এক নিষ্পাপ কিশোরীর দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মিলির এমন মোহিনী রূপ, এমন পোর্ট্রেট কখনো দেখেনি সে। মিলি, সত্যিই তুমি খুব সুন্দর, রূপ কি রানী। এই চাপা রঙের শাড়িতে আর কালো ব্লাউজে তোমায় সিনেমার হিরোইনের মতো লাগছে। একটু আগেই তোমায় ছুঁয়েছি আমি। তোমার শরীর কি কোমল, তোমার গায়ে কি সুন্দর গন্ধ। তোমায় ছেড়ে আমায় যদি চলে যেতে হয়, আমি কি তোমায় ছেড়ে থাকতে পারবো? তোমায় ভুলে যেতে পারবো? এই রৌদ্রদা, কি এত ভাবছেন? আমায় একটা আইসক্রিম খাওয়ান, আমি টাকা দিচ্ছি। আজ আমার কাছে 40 টাকা আছে। কি সরল, কি সোজাসাপটা এই মেয়েটি। দুনিয়াদারির কিচ্ছু জানে না, সদ্য ফোটা শবনমের মতো নিষ্পাপ। তুমি বসো, আমি আইসক্রিম নিয়ে আসছি। কুতুবের গেটের দিকে এগোতেই হাসি পেল রৌদ্র। আচ্ছা, মিলির বয়স কত হবে? অন্তত 20-21। অথচ তার হাবভাব 15-16 বছরের কিশোরীর মতন। সুবীর বয়স তো 20, কিন্তু সে তো কত পরিশীলিত, কত গভীর, কত ত্রিমাত্রিক তার উপস্থিতি। মিলি কি তার সঙ্গে কিশোরীর অভিনয় করে? অ্যাক্টিং, নাটক, নাকি প্রেম? प्यार की इतनी हावी हुई है कि ठिकाना नहीं है, होश नहीं है, प्रेम के नशा में डूबी हुई है क्या? আইসক্রিম হাতে নিয়ে মিলির দিকে এগোতেই রৌদ্র লক্ষ্য করল মিলির কাছে একটা কাপল বসে আছে। ওরা কারা? নিশ্চয়ই কোনো বাঙালি ট্যুরিস্ট, স্বামী স্ত্রী, খুব গল্প চলছে ওদের। মিলির দিকে চোখ পড়তেই চোখাচোখি হলো। মিলি একমুখ হাসি নিয়ে উঠে দাঁড়িয়ে রৌদ্রকে হাত নেড়ে তার দিকে আসতে ইঙ্গিত করছে। কাছে যেতেই মিলি একগাল হেসে বলল, এই হলো মিস্টার অ্যান্ড মিসেস রায়, কলকাতা থেকে এসছেন। ওরা থাকেন হরিঘোষ স্ট্রিটে, আমার দিদার বাড়িও ওখানে। আর এই হলো রৌদ্রদা, মানে রৌদ্র রায়, আমার হাজব্যান্ড। নমস্কার, আপনার গিন্নিটি বেশ ভালো, ওই তো আমাদের সঙ্গে আলাপ করলো, আপনাদের মানিয়েছে ভালো। রৌদ্র কি বলবে বুঝতে পারল না। মিলি রৌদ্রকে তার স্বামী হিসেবে পরিচয় দিয়েছে। কামাল ইয়ার। রৌদ্রের 1 মিনিটের জন্য মনে হলো তার প্রতিবাদ করা দরকার। মিলি এসব কি করছে, কি সব পকছে? নাটক করতে ভালোই শিখেছে সে। রৌদ্র মিলির দিকে তাকালো। মিলি মিসেসরা হাত দুটো ধরে আছে, স্নেহস্পর্শে কাতর, যেন পিগলি হুই মিট্টি। এক অচিন হাসি তার মুখে। মিলি যেন কোনো রূপকথার রাজ্যে পৌঁছে গেছে। আশেপাশে কে আছে কে নেই কিছুই বোধহয় সে দেখতে পাচ্ছে না। মিস্টার আর মিসেস রায় চলে যেতেই মিলি রৌদ্র হাত দুটো ধরে কেঁদে ফেলল। আমি জানি আপনি আমার উপর খুব রেগে গেছেন। সত্যি বলছি রৌদ্রদা, আমি এসব কথা বলতে চাইনি, কিন্তু বলে ফেলেছি। প্লিজ কিছু মনে করবেন না। সরি, ভীষণ সরি। রৌদ্র ভেবেছিল মিস্টার আর মিসেস রায় চলে গেলেই একপ্রস্থ বকবে মিলিকে, ঝাড় দেবে তাকে। কিন্তু তার মনে হলো বেশি বকাবকি করলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। এমনিতেই আশেপাশে অনেকেই তাদের লক্ষ্য করছে, ঘটনাটা বুঝবার চেষ্টা করছে। একজন তো তাকে ইশারায় বুঝিয়ে দেবার চেষ্টা করলো, যা হবার হয়ে গেছে, এবার মানিয়ে নাও দোস্ত, মানালো ইয়ার। পকেট থেকে সিগারেট বার করলো রৌদ্র। সিগারেটটা ধরিয়ে তার মনে হলো না, মনটা হালকা করতে হবে। কদিন আগেই সে ঠিক করেছে এবার থেকে সে খুব শান্ত মনে বিচার করবে। বাইরের কোনো ঘটনা, কোনো কটু কথা, ত্রুটি, বিচ্যুতি, বাইরের কোনো সংঘাত, হাল হকিকত, কোনো কিছুকেই তার মনের ওপর হাবি হতে দেবে না। তাকে অনেক দূর যেতে হবে। তার লক্ষ্য স্থির হয়ে আছে, তাকে বড় চিত্র পরিচালক হতে হবে। অনামিকাকে সে কথা দিয়েছে। মিলির এইসব ছেলে মানুষিতে তার বিচলিত হওয়া উচিত না, কক্ষণও না। তার এখন উচিত মনটা শান্ত করে মিলিকে বোঝানো, সে যেন ভবিষ্যতে কখনো এরকম আর না করে। তাকে আরও পরিণত হতে হবে, না হলে যে কেউ তাকে খুব ঠকিয়ে দেবে, উল্লু বানিয়ে দেবে। আবার অশোক। অশোক যা ভেবেছিল তাই হলো। রৌদ্রের ছাতা নাটকটায় খুব একটা কিছু করতে পারল না সে।
আজ রৌদ্র এলে সে পরিষ্কার বলে দেবে এইসব কাজ তার আর করতে ভালো লাগে না। কবিতা নাটক বা সাহিত্য তাকে আর আগের মতো আকর্ষণ করে না। এমনকি সে মদ খাওয়াও কমিয়ে দিয়েছে। অভ্যাস মতো 2-4 পেগ মাঝে মাঝে খেয়ে ফেলে, কিন্তু তার নেশা হয় না, কোনো কিক পায় না। আসলে সে একটা অন্য নেশার সন্ধান পেয়েছে। মা করুণার আশ্রম কালকাজিতে এখন মাঝে মধ্যেই তার সন্ধেবেলাটা কাটে মা করুণার আশ্রমে। অশোকের বাড়ি থেকে বা অফিস থেকে আশ্রম বেশ দূর, সাইকেলে যেতে প্রায় 40 মিনিট লাগে। এই জানুয়ারি মাসের ঠান্ডায় সাইকেলে যাওয়া বেশ কষ্টকর, হাত পা প্রায় জমে যায়। দিল্লির এই হিলি দেওয়া ঠান্ডাও অশোককে কাবু করতে পারেনি। প্রায় প্রতিদিনই তার আশ্রমে যাওয়ার জন্য মন ছটফট করে। এক অদ্ভুত টান, এক গজব কা অ্যাট্রাকশন, এক অনমোল অনুভব। মা করুণার আশ্রমে অশোককে নিয়ে গেছিল ওরই অফিসের সুবোধ চোপড়া। সেই একদিন তাকে ডেকে বলেছিল, মুঝে জরা বাংলা সিখা সকতে হো, আগর কোই হিসাব কিতাব হো মুঝে মঞ্জুর হ্যায়।